অন্যায় যে করবে সে আমার ভাই ভাতিজা না, অন্যায় যে করবে সে আমার দলেরও না। অন্যায়কারী যেই হোক, সে আমার দলের হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় যেই হোক, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জাগো নিউজ থেকে। সাথে আছি আমি আব্দুল আল কাউসার। আমার সাথে আছে সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। কামরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি জেনে শুনেই তো দায়িত্ব নেওয়ার জন্যেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমাকে জনগণ রায় দিয়েছে। জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা, যারা আমার অভিভাবক বলি, আমার এই 1 আসনের মানুষ আমার অভিভাবক। আমি অভিভাবকদেরকে কথা দিচ্ছি, আমি তাদের দায়িত্ব নেব। আল্লাহ যেন আমাকে কামিয়াব করে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি যেন জনগণের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলে রাস্তা নেই, ঘাট নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, আমাদের আসলে অনুন্নত যাকে বলে, সব কিছু দেখতে হলে সুনামগঞ্জ 1 আসনে যেতে হবে। সেই আসন থেকে আমি নির্বাচিত হয়েছি। অনেক প্রত্যাশা মানুষের, প্রত্যাশা পূরণের জন্য আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু নির্বাচনে আমি কোনো প্রতিশ্রুতি দেই নেই। শুধু আমি এটুকু বলছি, আমি আপনাদের কামরুল, আমার উপর আপনারা বিশ্বাস রাখেন। আমি এখনও বলবো আমার প্রিয় অভিভাবকদের আমার উপর বিশ্বাস রাখার জন্যে। আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব, আমি আমার এই আসনের উন্নয়ন করার জন্য, এই আসনের জন্য কিছু একটা করার জন্যে। আমি আমাদের এই যে আমাদের 13 তারিখ 12 তারিখে আমাদের অধিবেশন ছিল, প্রথম অধিবেশন। আলহামদুলিল্লাহ, এই প্রথম অধিবেশনেই আমি একবার ভাইয়ের সাথে দেখা করি, যিনি আমাদের 18 কোটি মানুষের প্রিয় নেতা, যাকে দলমত নির্বিশেষে এখন পছন্দ করছে। বাংলাদেশের ইতিহাসে এত সহজ সরল, এত সাদামাটা প্রধানমন্ত্রী আর বাংলাদেশের মানুষ দেখে নাই। সেই প্রিয় নেতাকে আমি বলেছি, আমার সুনামগঞ্জ 1 আসন সবচেয়ে অবহেলিত এবং অনুন্নত সারা বাংলাদেশের মাঝে, আমরা 50 বছর পিছিয়ে আছি। আমাদের এই প্রিয় নেতাকে যখন আমরা বলেছি, উনি তাৎক্ষণিক আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলম ভাইকে বলে দিয়েছেন সুনামগঞ্জ 1 আসনের দিকে একটু নজর রাখার জন্য, 1 আসনের জন্য কাজগুলি একটু দেখে আসার জন্য। ইনশাল্লাহ উনি ঈদের পরেই আমার এখানে ভিজিট করতে যাবেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। তো আমি আমার এলাকার কাজের জন্য যা যা করতে হয়, যার কাছে যেতে হয় আমাকে যেতে হবে। এই কাজ করতে গিয়ে অনেক সময় আমার জনগণের কাছে, আমার অভিভাবকদের কাছে আমার যাওয়া আসাটা কম হবে। আমি আপনাদের মাধ্যমে আমার জনগণকে মেসেজ দিতে চাই, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কামরুল, আমি আপনাদের কাছে ফিরে আসব। আমার এলাকার এই অনুন্নত এলাকার জন্য আমার মাঠে কাজ করতে হবে। আজকেও আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার, এলজিডির চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের এখানে আমি গিয়েছি, আমাদের সকল পিডিদেরকে নিয়ে বসছি। আমার এলাকার উন্নয়নের জন্য যা যা করতে হয় ওনাদের কাছে সহযোগিতা চেয়েছি, এবং আমাদের কোন কোন কাজ আছে, কী কাজ নিতে হবে, এগুলি আমি একটা সামারি করে নিয়ে আসছি। ইনশাল্লাহ আমি আশাবাদী, আগামী 5 বছর আমি দৃশ্যমান কাজ করব আমার জনগণের জন্য। আমার বিশ্বাস থেকে আমি বলছি, একটা মানুষ চাইলেই সম্ভব। আমি চেষ্টা করে যাব আমার এই অভিভাবকদের জন্য কিছু করতে। কারণ হচ্ছে, আমি কৃষকের সন্তান। যারা এমপি হয়, অট্টালিকা থেকে চলে যায় এখানে, যে কোনোভাবে ম্যানেজ করে একটা নমিনেশন নিয়ে তারপর এমপি হয়। এলাকার জনগণের দরদ বুঝে না। আমি রিক্সাওয়ালার কষ্টটাও বুঝি, আমি শ্রমিকের কষ্ট বুঝি, আমি কৃষকের কষ্ট বুঝি, আমি অটো, মোটরসাইকেল, সকল শ্রেণী পেশার মানুষ, জেলে, সকল শ্রেণী পেশার মানুষের কষ্টটা আমি বুঝি। কারণ এখান থেকে আমি বেড়ে উঠেছি। আমি 33 বছর যাবৎ এই জনপদে বেড়ে উঠেছি। অতএব আমি সকলের সমস্যাটাই বুঝি। আমি আমার জায়গা থেকে, আমার শখ আহ্লাদ সব ছেড়ে দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার জনগণের জন্য আমি কিছু একটা করতে। কারণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে জনগণ এমপি বানিয়েছে। আমাকে এবার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আমার জনগণের সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার অভিভাবকদের এই চেষ্টার কারণেই আজকে আমি এমপি হয়েছি। ওনারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে নমিনেশন দেওয়ার জন্য নির্বাচিত করেছেন। আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি এটা প্রমাণ করে দিতে চাই, একটা এমপি তার এলাকার জন্য করতে চাইলে কতটুকু করতে পারে। যদিও আমি জানি আমাদের এই দেশ একটা মহা সংকটে আছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তারপরেও আমার বিশ্বাস, আমি দৃশ্যমান কাজ আমার সুনামগঞ্জ 1 আসনে নিয়ে যাবো ইনশাল্লাহ। অনেক রকম কথা বলবে, আমি যে 100% করতে পারবো তা কিন্তু না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলের নেতা হোক
আমার ভাই হোক, আমার আত্মীয় হোক, আমার বাবা হোক, যেই হোক, যে অন্যায়ের সাথে জড়িত থাকবে সে অন্যায়কারী হিসেবে তাকে চিহ্নিত করে তার শাস্তির ব্যবস্থা নিয়ে আসব। আমি আমার প্রত্যেকটা ইউনো, প্রত্যেকটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে নির্দেশনা দিয়েছি, আমার ব্যক্তিগত ভাই ভাতিজা কেউ নাই, অন্যায় যে করবে সে আমার ভাই ভাতিজা না, অন্যায় যে করবে সে আমার দলেরও না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। অন্যায় যেই করো, অন্যায় এই দেশ থেকে যদি অনেক কষ্ট হবে, এটা তৃণমূলে পৌঁছে গেছে, এটা শিকড়ে চলে গেছে অন্যায়টা মানুষের। প্রশাসন, বিএনপি নেতারা, আওয়ামী লীগ নেতারা, যতজনই নেতা হয় মনে করে নেতা হলেই টাকা কামাতে হবে, নেতা হলেই আমার অট্টালিকা লাগবে, নেতা হলেই আমার সব কিছু লাগবে। এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। সরে আসার জন্য একতরুকি কোন ম্যাজিকটা যে একতরুকি হয়ে যাবে, এটা সময় লাগবে। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, ওনার সহযোগী হিসাবে সর্বোচ্চ চেষ্টা করব এলাকা থেকে দুর্নীতি, অনিয়ম, অত্যাচার তুলে দেওয়ার জন্য। আমি কিন্তু বলার জন্য অনেক বলবো, আমি তো একদম জনগণের পক্ষে সব কিছু বলবো। এখন এই মুহূর্তে আমি এটার কমিটমেন্ট বলতে চাই না, আমি প্রমাণ করে দিতে চাই যে আমি জনগণের কামরুল। আমি বারবার প্রমাণ করছি আমি জনগণের কামরুল, এবং জনগণও বারবার প্রমাণ করে দিয়েছে আমি তাদের কামরুল। ওনারা আমাকে আমার দুঃসময়ে, দুর্দিনে, আমার নির্বাচনে ওনারা সবসময় আমার পাশে থাকে। আমার অভিভাবক যেমনি বলি, অভিভাবকের দায়িত্ব 100% অভিভাবকরা পালন করে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমি আমার অভিভাবকদের পাশে থেকে আমি দায়িত্ব পালন করার জন্য। এখানে এই উন্নয়নের প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে, দেখভালের দায়িত্বে যারা থাকবে, তাদের প্রতি আমার একটা কড়া নির্দেশনা থাকবে, এবং আমি নিজে থেকেও আমি সর্বোচ্চ চেষ্টা করব। তারপরেও আমার কাছে মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা খুব কঠিন, কারণ এই দুর্নীতির একদম রন্ধ্রে রন্ধ্রে। একজন অফিসার, সে অফিসার হওয়ার পরেই মনে করে যে আমার টাকা কামাতে হবে। একজন কনস্টেবল, সেও মনে করে আমার মাসে 1 লাখ টাকা কামাতে হবে। এই যে টেন্ডেন্সি, এই যে চিন্তা ভাবনা মানুষের, এটা কিন্তু মানুষের একদম ইয়েতে ঢুকে গেছে। এখান থেকে একটু একটু করে অপারেশন করে বের করে নিয়ে আসতে হবে, তিল তিল করে নিয়ে আসতে হবে। এটা কঠিনভাবে সকলে মিলে মোকাবেলা করতে হবে। এটা আমি পারবো না, আমরা পারবো। আমাদের মিডিয়ার বাইরে আছে, আমাদের জনগণ আছে, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ যারা আছে, প্রশাসনের ভালো ভালো অফিসাররা আছে। সবাই যে করাপ্টেড তা তো না, অনেক ভালো ভালো অফিসার আছে। সবাইকে নিয়েই আমাদের এই করাপশন থেকে আমাদের দেশকে বেরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের 300 জন এমপি হয়েছে, এই 300 জনেই একদম টপ লেভেলের মানুষগুলি এখানে আসছে। তো ওনাদের সাথে কম্পিটিশন করে তো একটা হার্ড বিষয় আছেই। তারপরেও আমি আমার জায়গা থেকে আমি কতটুকু সরব থাকতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করবো আমার এলাকার মানুষের কথাগুলি তুলে ধরার জন্যে। আমাকে জনগণ পাঠিয়েছে জনগণের কথা বলার জন্যে, জনগণের সকল পাওয়ারটা আমার কাছে দিয়েছে। আমি যেন জনগণের কথা বলি, আমি আমাদের উন্নয়নের কথা বলি, আমাদের অবহেলিত মা বোনদের কথা বলি, আমাদের এই অবহেলিত অঞ্চলের কথা বলি। আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি নির্বাচনে আমি একটাই প্রতিশ্রুতি দিয়েছি, সেটা হচ্ছে প্রতি মাসে আমার যে কোনো একটা উপজেলায় আমি গণশুনানি করব। এটা আমার প্রতিশ্রুতি, একটাই প্রতিশ্রুতি দিয়েছি। এই প্রতিশ্রুতিতে কোনো নেতাদের আবির্ভাব থাকবে না, এটা সাধারণ জনগণকে নিয়ে আমি গণশুনানি করব। আমি তাদের পাশে যাব, তাদের দুঃখের কথা শুনব, তাদের উন্নয়নের কথা শুনব, কোন কোন জায়গায় উন্নয়ন করতে হবে এইগুলি শুনব। এই অঞ্চলে কর্মসংস্থানের কোনো বিষয় নেই। আমাদের মাননীয় সাবেক এমপি, আমার রাজনৈতিক নেতা জনাব নজির হোসেন সাহেব 3টা শুল্ক স্টেশন করে গেছেন তাহেরপুরে। এই 3টা শুল্ক স্টেশনের কারণে হাজার হাজার মানুষের একটা শ্রমের ব্যবস্থা আছে, এটা তাহেরপুর। আমাদের জাদুগাড়া নদীতে শ্রমিকদের বালি পাথর তুলে এরকম একটা শ্রমিকের একটা বিষয় আছে। আর আমার ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, অনেক জায়গায় আমাদের বেকারদের কাজে লাগানোর কোনো বিষয় নেই। তো আমি আমার জায়গাতেই চেষ্টা করব। আমি আমাদের ওই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের আরিফ ভাইয়ের সাথে কথা বলছি। আমি চেষ্টা করব ধর্মপাশা, জামালগঞ্জ এবং মধ্যনগর থেকে আমি অ্যাটলিস্ট 1500 লোক যদি আমি দেশের বাইরে পাঠাতে পারি, তা আমার মনে হয় এখানে আমাদের একটা বিশাল একটা পরিবর্তন আসবে। আর গভর্নমেন্টের সাথে কথা বলে আমি দেখবো একটা পরিকল্পনা করতে পারি কি না, যেখানে আমার বেকারদের কাজে লাগাতে পারি। আচ্ছা, আমার এই পরিকল্পনার কথা আমি এখন বলতে চাচ্ছি না, আমাকে আরও সময় দেওয়া হোক। এটা অনেক কষ্টের। আমাদের অনেক মা বোনদেরকে মোটরসাইকেল দিয়ে, প্রেগনেন্ট মাকে, আমার একটা বোনকে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসতে হয় হসপিটালে। হসপিটালেও চিকিৎসার ব্যবস্থা ভালো নেই। এটার জন্য অনেক যুদ্ধ করতে হবে। আমি কিন্তু আজকে সকাল 10টায় উঠে
আমি আজকে শনিবার বন্ধের দিন আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলে আজকে ওনার সাথে দেখা করছি। আমি সকল পিডিদেরকে নিয়ে কথা বলছি, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে ওনাদের সাথে কথা বলছি কীভাবে আমরা এই দুর্ভোগকে আমরা লাঘব করা যায় এই বিষয়ে আমরা কাজ করছি এবং আমি চেষ্টা করছি। আমার একটা বিশ্বাস এখনও এমপিরা এই পর্যন্ত যায় নাই, আমি আমার চেষ্টা করব। আমি জানি না কতটুকু পারবো। অন্যায়কারী যেই হোক, সে আমার দলের হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় যেই হোক, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। প্রিয় অভিভাবকদের কি বলবো, জামালগঞ্জ, ধর্মবাসা, মধ্যনগর, তাহিরপুর এবং দেশে বিদেশে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, যারা আমাকে এমপি বানাতে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি এটুকুই বলবো, আমি আপনাদের কামরুল, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আমি সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এলাকার উন্নয়ন করার জন্য। আমি আপনাদের পাশে আসব, আপনাদের পাশেই থাকব। হয়তো বা আমি অনেক সময় ফোন ধরতে পারবো না, যোগাযোগটা কম হবে। উন্নয়ন করতে হলে যোগাযোগ আমার ঢাকাতে করতে হবে। আমি অচিরেই আপনাদের কাছে ফিরে আসব। আমি হয়তো ঈদের পরপরই সব জায়গায় আমি আবার যাব আমাদের অভিভাবকদের সাথে দেখা করতে। ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার যুক্ত হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগো নিউজের সাথে থাকুন।